লাস্ট দিন আমরা এখানে শেষ করছিলাম ইন্ডিকেটরস অফ ক্লাইমেট চেঞ্জ, এখানে আমি 10টা ইন্ডিকেটরের কথা বলছিলাম, যার মধ্যে আমরা দেখি 7টা নর্মালি আমরা এক্সপেক্ট করে থাকি যে ওয়ার্মিং এর ক্ষেত্রে ইনক্রিজ করে, আর যদি আবার ওয়ার্মিং এর জন্য ডিক্রিজ করে, এরকম 3টে ইন্ডিকেটর। এই নামগুলো আমরা দেখবে। আচ্ছা, এরপরে আমরা যাই। সেটা হলো, এখানে দেখো আমরা যে ইয়েটা দেখছি উপরে টাইটেলটা আছে, সেটা হলো রিলেশনশিপ বিটুইন ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়েদার। অলরেডি আমরা ক্লাইমেট কি, ওয়েদার কি, এগুলো দেখলাম। কার এলিমেন্ট কারা, ভেরিয়েবল কারা, কিভাবে চেঞ্জ হয় সেটা। এবার একটু দেখবো যে ক্লাইমেট চেঞ্জের সাথে ওয়েদারের কি সম্পর্ক, বা ওয়েদারের সাথে ক্লাইমেট চেঞ্জের কি সম্পর্ক। এখানে তো যা লেখা আছে লেখা আছে, আমি একটু বলি। দেখো, আমরা ক্লাইমেটকে ডিফাইন করছি কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে। আমরা বলছি যে কোনো একটা রিজিয়নের বা স্পেসিফিক লোকেশনের কোনো একটা এরিয়ার লম্বা সময়ের ওয়েদারের অবস্থাটা নিয়েই আমরা বলছি, বা তার অ্যাটমসফেরিক কন্ডিশনটাকে আমরা ক্লাইমেট বলছি। কিন্তু যদি আমি ক্লাইমেট চেঞ্জ বলতে চাই আসলে, তাহলে কি করব? তখন কি বলতে হবে? তখন আমাকে দেখতে হবে আমার যে ওয়েদারে অ্যাটমসফেরিক কন্ডিশন যেগুলো আছে, বা যেই প্যারামিটার গুলো বা এলিমেন্ট গুলো নিয়ে ওয়েদার ডিল করে, সেই প্যারামিটার বা ওয়েদার গুলোর যে অ্যাভারেজ যেটা থাকে, বা লং টার্ম চেঞ্জ, স্ট্যাটিস্টিক্যাল যে চেঞ্জ যদি হয় স্বাভাবিক অবস্থায় যেটা আছে, কিন্তু তারপরেও লম্বা সময়ের ব্যবধানে আমরা যদি দেখি যে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসছে ওই ক্লাইমেটিক এলিমেন্ট গুলো বা ওয়েদার রিলেটেড যে এলিমেন্ট গুলো আছে বা প্যারামিটার গুলো আছে, তখন তাকে আমরা বলছি কি ক্লাইমেট চেঞ্জ। মানে ওয়েদারের যে প্যারামিটার গুলো বা এলিমেন্ট গুলো থাকে, লম্বা সময়ের ব্যবধানে তাদের যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল চেঞ্জ আসে, সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যাল চেঞ্জ আসলে, তখন আমরা তাকে বলছি কি ক্লাইমেট চেঞ্জ। এখন আমি দেখবো তাহলে এই ক্লাইমেট চেঞ্জের সাথে আবার ওয়েদারের কি সম্পর্ক। এখন এইখানে এইটা দুইটা এই আলাদা বা ডিফারেন্স বিষয় হলেও আবার তাদের মধ্যে রিলেশন আছে, একটা আরেকটার সাথে রিলেটেড। কিন্তু এখানে আবার কিছু কনফিউশন আছে যে আলটিমেটলি আমরা এটাকে এইভাবে বলতে পারি কিনা। আহ এখানে একটা কমন কনফিউশন যেটা এখন অ্যারাইজ করে, বা যখন এই সম্পর্কে ধারণা দেওয়া হয়, তখন বলা হয়ে থাকে যে নর্মালি আমরা যদি বলি যে আগামী 1 সপ্তাহে ওয়েদার কেমন থাকবে, মানে আগামী 1 সপ্তাহ পরে ওয়েদারটা কেমন থাকবে, ঢাকা শহরের বলো বা ওভারঅল বাংলাদেশের ওয়েদার কেমন হবে, বৃষ্টি হবে নাকি ক্লাউডি থাকবে না সানি ডে থাকবে, এটা কিন্তু আমরা খুব সহজে বলতে পারি না। যেমন এই গত শীতের মধ্যেও দেখবা হঠাৎ 2 দিন ঠান্ডা খুব বেশি ঠান্ডা, আবার ঠান্ডা মানে টেম্পারেচার কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই 1 সপ্তাহের মধ্যে বা উইদিন 2 ডেজ আর 3 ডেজ এর মধ্যে যেহেতু আমরা বলতে পারছি না যে ওয়েদারটা কেমন থাকবে বা কেমন হবে, এটা যেহেতু প্রেডিক্ট করা সম্ভব না, তাহলে আমরা এই লম্বা সময়ের ব্যবধানে কিভাবে এখন প্রেডিক্ট করি যে আগামী 50 বছর পরে টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বা 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, বা ক্লাইমেটের এই অবস্থার পরিবর্তন হবে। তো এটা একটা কমন কনফিউশন যে আমরা যখন ক্লাইমেট রিলেটেড সায়েন্টিস্ট যারা আছে বা এই বিষয়ের সায়েন্টিস্ট যারা আছে, তখন তাদেরকে খুব বেশি আস্ক করা হয়, কারণ এরাই তো এই প্রজেকশন গুলো দিয়ে থাকে। তখন বলা হয়ে থাকে যে যেহেতু আমরা আগামী 1 সপ্তাহ পরে ওয়েদার কেমন হবে সেটা যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারছি না, তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এভাবে আমরা বলছি কিভাবে, বা ক্লাইমেটের চেঞ্জ এরকম হবে সেটা বলছি কিভাবে। তো এটাকে নর্মালি একটা কমন অ্যানালজি দিয়ে আমরা এটাকে মিট আপ করতে পারি, বা এই ইস্যুটাকে ম্যানেজ করা হয়। যেমন ধরো আমাদেরকে, যেমন আমি পার্সোনালি আগামীকালকেই বেঁচে থাকবো কিনা এটা কিন্তু কেউ বলতে পারছে না, ইভেন আমি নিজেও বলতে পারছি না। বা এরকমই যে কেউ যে আগামী 1 সপ্তাহ বেঁচে থাকবে কিনা, বা আগামী 2 দিন বেঁচে থাকবে কিনা, নেক্সট আওয়ারে বেঁচে থাকবে কিনা, এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি না। কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে বাংলাদেশের মানুষের অ্যাভারেজ যে এই সেটা এরকম, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মানুষের অ্যাভারেজ এইটা। তো নর্মালি এই যে ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদারের প্রেডিকশনের ব্যাপারে এই অ্যানালজিটা ফলো করা হয়, কারণ আমরা যেহেতু আমরা বলি যে ক্লাইমেটটা একটা লম্বা সময়ের ব্যবধানে এটাকে উম, আহ, বিবেচনা করে লম্বা সময়ের ব্যবধানে একটা প্রেডিকশন করা সম্ভব, কিন্তু হঠাৎ করে 2-1 দিনের ব্যবধানে এটা বলা সম্ভব না। এই জন্য আমরা বলি যে আমরা এই যে এখানে লাস্ট লাইনটা দেখো, we can say with high confidence that the average age of death for men in industrialized countries is about 75। এটা আমরা খুব সহজভাবে বলতে পারি, কারণ অ্যাভারেজ করাটা সহজ, কিন্তু আমি যদি প্রেসাইসলি বলতে চাই
তখন কিন্তু আমাকে একটু কনফিউজড হতে হবে। তো নর্মালি এই ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদার রিলেটেড ইয়েটা যখন আমরা বলতে যাই যে ওয়েদার এবং ক্লাইমেট চেঞ্জটাকে আমি কিভাবে প্রেডিক্ট করতে পারি, তখন এই কনফিউশনটা আসে। তো সেক্ষেত্রে এটা সেজন্য এই অ্যানালজিটা ফলো করা হয় যে আমরা এটা ফলো করে বলতে পারি যে আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা হবে। এখানে আরো কিছু বিষয় আছে, অনেক সময় বলা হয়ে থাকে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দেখা যাবে হয়তো যে কোল্ড উইন্টার অথবা কুলিং স্পট অন দ্য গ্লোব আমরা এটা দেখতে পাই বা এর ইভিডেন্স আছে। তো আবার কোথাও কোথাও দেখা যায় যে এক্সট্রিম হট বা কোল্ড এবং তাদের ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটিও ক্লাইমেট চেঞ্জের সাথে খুব বেশি রিলেটেড। তো এই জন্য এই যে বিষয়গুলো, এই ক্লাইমেট চেঞ্জের এই ইস্যুগুলো, এটা খুব সহজে, যেহেতু আমরা বলছি ওয়েদারটার অ্যাভারেজ ওভার স্পেস এন্ড টাইমের উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাইমেটটাকে ডিল করি, সেজন্য এই বিষয়গুলো, এই ডাটাগুলো ফলো করে এটা করা হয়ে থাকে। আর এছাড়া নর্মালি মেট্রোলজিস্ট যারা থাকেন ওরা কি করে, গ্রেট ডিল অফ এফোর্ট ইনটু অবজার্ভিং, আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রিডিক্ট দ্য ডে টু ডে ইভলিউশন অফ ওয়েদার সিস্টেম। নর্মালি মেট্রোলজিস্ট যারা থাকেন তারা আসলে খুব বেশি বেশি চেষ্টা করেন যে আমরা এই ডাটাগুলো অবজার্ভ করে যাতে খুব সহজেই প্রেডিক্ট করতে পারি। আর এছাড়া এখানে দেখো, ইউজিং ফিজিক্স বেসড কনসেপ্ট দ্যাট গভর্ন হাউ দ্য টেম্পারেচার অ্যাটমসফিয়ার মুভস, ওয়ার্মস, কুলস, রেইনস, স্নো এন্ড ইভাপোরেট water, meteorologists are typically able to predict the weather successfully several days into the future. এখানে আরেকটা বিষয় আছে, আমরা পরে একটু পরের স্লাইডে যদি এখানে এই আসলে কনফিউশন গুলো আমরা কিভাবে দূর করতে পারি সেই বিষয়ে কিছু কথা বলা আছে। এখানে লাস্ট লাইন যেটা আছে এটা দেখো, ইন দি 1960s meteorologist Edward Lorenz discovered that very slight differences in initial conditions can produce very different forecast result। আচ্ছা, প্রথমে এগুলো নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট করা হলেও 1960 সালের দিকে গিয়ে 1960 সালের দিকে এই যে এডওয়ার্ড লরেন্স নামের মেট্রোলজিস্ট, উনি বললেন কি যে যে কোনো ধরনের, যেহেতু আমরা বলছি যে ওয়েদারের বিষয়টা আমরা ক্লিয়ার না বা ওয়েদার ফোরকাস্টটা যেহেতু আমরা প্রেসাইসলি করতে পারি না, সেক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলছি কিভাবে, বা এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমার ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, অ্যাটমসফেরিক কন্ডিশন চেঞ্জ হবে কিনা। তো এই সবগুলো মিলিয়ে দেখা গেল 1960 সালের দিকে এই যে এডওয়ার্ড লরেন্স নামের যে মেট্রোলজিস্ট, উনি কি করলেন, উনি বললেন যে এরকম দেখা যায় যে এরকম হয়, ভেরি স্লাইট ডিফারেন্সেস ইন ইনিশিয়াল কন্ডিশন যদি হয়ও তারপরেও ক্যান প্রডিউস ভেরি ডিফারেন্ট ফোরকাস্ট রেজাল্ট। খুব সামান্য চেঞ্জ দেখেও আমরা কিন্তু বড় ধরনের ফোরকাস্ট করতে পারি। এখন এটা আমরা কিভাবে করি, এখানে একটা টার্ম আছে দেখো, দিস দ্য সো কল্ড বাটারফ্লাই ইফেক্ট। এটাকে আমরা বাটারফ্লাই ইফেক্ট বলছি। এটাকে এই বাটারফ্লাই ইফেক্ট কেন বললাম, আমি বলছি এই যে এডওয়ার্ড লরেন্স যে কথাটা বললেন যে সামান্য চেঞ্জ দেখেও আমরা বড় ধরনের ফোরকাস্ট করতে পারছি, এটাকে বাটারফ্লাই ইফেক্ট বলি। কারণ হচ্ছে আমরা, বাটারফ্লাই তো একদমই ছোট্ট একটা প্রাণী, তো এর এই উইংস এর ফ্লাপিং দেখে অনেক সময় আমরা কোনো একটা জায়গায় দেখা যায় যে তার উইংস ফ্লাপিং হচ্ছে, এটা দেখে অনেক সময় এর উপর ডিপেন্ড করে বলা হয়ে থাকে যে অল্টার দ্য সাবসিকুয়েন্ট ওয়েদার প্যাটার্ন ইন এ ডিস্টেন্ট প্লেস। কোনো একটা জায়গায় হলো কিন্তু ওইটার ওই পাখা ঝাপটানো দেখে অনেক সময় আমরা খুব দূরের কোনো জায়গায় বলে দেই যে আসলে এখানে ওয়েদারের এই ধরনের অবস্থা চেঞ্জ হতে পারে। এজন্য এটাকে আমরা বলি বাটারফ্লাই ইফেক্ট। আর এই সম্পর্কটাকে এর সাথে রিলেট করা হয় যে এই সামান্য একটা তার উইংস এর ফ্লাপিং দেখে আমি যেহেতু এটাকে বলতে পারছি, এই জন্য এটাকে ওটার সাথে রিলেট করা হলো যে আমি যদি আমি দেখি আমার ওয়েদারের কোনো একটা সামান্য চেঞ্জ, সেটা দিয়েও আমি লম্বা সময়ের ব্যবধানে বলতে পারি যে এই ধরনের চেঞ্জ আসতে পারে, যেটাকে আমি কি বলে খুব একদম দীর্ঘ সময়ের ব্যবধানের ফোরকাস্ট করে থাকি। আর এখানে একটা থিওরি ফলো করা হয়ে থাকে, বা এই যে বাটারফ্লাই ইফেক্ট আছে এর কোরে একটা থিওরি আছে, এটাকে বলে chaos থিওরি। এখানে দেখো এই যে বলছে, at the core of this effect is chaos theory, which deals with the how small changes in certain variables can cause apparent randomness in complex system। chaos theory আমি জানি না তোমরা শুনছো কিনা, এটা হচ্ছে নর্মালি মেকানিক্স এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই থিওরিটা পড়া পড়া হয়ে থাকে। তো এই chaos থিওরির মেইন যে থিম সেটা হলো এরকম যে আমি কোনো একটা সিস্টেমের মানে অ্যাপারেন্টলি র্যান্ডম অর আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার ইন সিস্টেমস গভর্ন বাই ডিটারমিনিস্টিক ল। কোনো একটা সিস্টেমের কিছু প্যাটার্ন থাকে সেটা অ্যাপারেন্টলি র্যান্ডম অর আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, কোনো একটা সিস্টেমের অ্যাপারেন্টলি র্যান্ডম অর আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারকে আমরা যদি কোনো ডিটারমিনিস্টিক ল দিয়ে ডিল করতে পারি, সেটাকে আমরা বলি chaos theory।
ধরো ওয়েদার সিস্টেমটা আমরা বলছি কি আনপ্রেডিক্টেবল একটা বিষয়। এখানে কখন কি হবে, কখন সানি ডে হবে, কখন ক্লাউড আসবে, কখন রেইন হবে, এই বিষয়টা কোনো কিছু কিন্তু প্রেডিক্টেবল না। তো এই আনপ্রেডিক্টেবল বিষয় কিন্তু কিছু ডেফিনিট ল এর মাধ্যমে বা কিছু ডেফিনিট সিস্টেমের মাধ্যমে চলে। যেমন আমরা যে ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো বলি বা ওয়েদারের যে যেভাবে সার্কুলেট হয়, এটা সবকিছু ডাইনামিক থিওরি গুলো বা ফিজিক্সের যে একদম স্পেসিফিক ল যেগুলো আছে সেগুলো ফলো করে হয়ে থাকে। তো সেই জন্য এই যে ডিটারমিনিস্টিক ল মেনটেন করে কোন সিস্টেমের আনপ্রেডিক্টেবল বিষয়গুলো বা বিহেভিয়ার গুলো যে ডিল করা হয়, এটাকে আমরা ক্যাওস থিওরি বলি। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এই সেম জিনিসটা কাজ করে। কারণ এখানে এই একটু আমরা যদি এখানে দেখো, তোমরা তো স্লাইড দেখতে পাচ্ছ, এখানে রেড মার্ক করা যে লেখাটা আছে, more precisely, climate can be viewed as concerning the status of the entire Earth system, including the atmosphere, land, ocean, snow, ice, and living things that serve as the global background condition that determine weather patterns. এই যে বিষয়গুলো আছে যেগুলো একদম ডেফিনিট এবং এরা কিছু রুলস ফলো করে হয়ে থাকে, কিন্তু তারপরও এই ওয়েদার পুরো সিস্টেমটাই হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল সিস্টেম, বা এর বিহেভিয়ারটা হচ্ছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার বা অ্যাপারেন্টলি র্যান্ডম বিহেভিয়ার। তো এই জন্য দেখা যায় যে কোনো সিস্টেমের আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারকে আমরা যদি কোনো ডেফিনিট ল বা ডিটারমিনিস্টিক ল দিয়ে ডিল করি বা এর মাধ্যমে এটা কি বলে পরিচালিত হয়, তখন এটাকে আমরা বলি ক্যাওস থিওরি। এটা ম্যাথে বা মেকানিক্স এর ক্ষেত্রে ফলো করা হয় এবং এইটাই আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কাজ করে। তো যখনই আমরা এই ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদার রিলেশনটা ডিফাইন করতে চাই বা ডিসক্রাইব করতে চাই, তখন এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হয়। তার মানে আমরা বলছি যে এই রিলেশনশিপটা আমরা এই বাটারফ্লাই ইফেক্ট বা ক্যাওস থিওরি দিয়ে নর্মালি ডিল করা হয়ে থাকে। এখানে একটা এক্সাম্পল আছে, যেমন পিনবল মেশিন নামে। পিনবল মেশিন তোমরা শুনে থাকবে হয়তো, এটা ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং এর মতো। যে পিনবল মেশিন আছে যেখানে এইটা নর্মালি দেখা যায় প্রেসাইসলি গভর্ন বাই লস অফ গ্রাভিটেশনাল লোডিং, রোলিং এবং ইলাস্টিক কলিশনের মাধ্যমে, যেটা আমরা খুব সহজে বুঝতে পারি। বাট এইটার ফাইনাল আউটপুট কি হবে এটা সবসময় আনপ্রেডিক্টেবল। আবার ধরো আমরা যদি ইয়ের কথা বলি, কি বলে কোন একটা ডাইস এর কথা যদি চিন্তা করি, আমরা যে লুডো খেলার ক্ষেত্রে আমরা যে ছক্কার ইয়েটা ডাইসটা ইউজ করি, তো আমরা জানি এদের এই পাশগুলো এটা এটা ডেফিনিট, বাট যদি আমি উপরে মারি তখন কি প্রবাবিলিটির বিষয়গুলো চলে আসে এরকম। তো ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও এই বিষয়গুলো খুব বেশি কাজ করে। আর এছাড়া এই যে an example of this would be an El Nino affecting the weather in coastal Peru, যে এই ক্লাইমেট চেঞ্জের কারণে আলটিমেটলি ওয়েদারের যে চেঞ্জ হচ্ছে, এটার আরেকটা এক্সাম্পল হতে পারে এল নিনো বা লানিনা ইফেক্ট। এল নিনো বা লানিনা এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কোনো প্যারামিটার না, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্যারামিটার। আমরা যদি প্যাসিফিক ওশেনের ওয়াটার সারফেসের টেম্পারেচার দেখি, সেটাই যে এল নিনো লানিনা এর মাধ্যমে আমরা এটাকে ডেসক্রাইব করি, আমরা একটু পরে দেখবো। কিন্তু তারপরও দেখা যায় যে এর উপর ডিপেন্ড করে আমার ওয়েদার প্যাটার্ন কেমন হবে তার উপরে ডিপেন্ড করছে, বা এইটা ক্লাইমেট চেঞ্জের কারণেও এর উপরে একটা ইম্প্যাক্ট করছে। আমি বললাম এল নিনো এবং লা নিনাটা, এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কোনো ইফেক্ট না, এটা হচ্ছে প্যাসিফিক ওশানের ওয়াটার সারফেসের টেম্পারেচার বা যেভাবে রিকারিং হয় তার একটা ইফেক্ট। কিন্তু আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের কারণে এই সাইকেলটা বা এই সার্কেলটার চেঞ্জ চলে আসে। তো এটাই হচ্ছে আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের সাথে ওয়েদারের আসলে বেসিক্যাল যে ধরনের রিলেশনটা মেনটেন করে। দেখা যায় ওয়েদার এলিমেন্ট বা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি ক্লাইমেট চেঞ্জকে ডিফাইন করছি। আবার ক্লাইমেট চেঞ্জ হলে আলটিমেটলি আমার ওয়েদার রিলেটেড যে এলিমেন্ট গুলো আছে বা যে প্যারামিটার গুলো থাকে সেটাকে অল্টার করে দেয় বা আমার ওয়েদার প্যাটার্নে চেঞ্জ চলে আসে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। তোমরা কি আছো নাকি আবার মোবাইল রেখে বা অন করে কি বলে মানে কানেক্ট আমি তো করে আসতেছি আসতেছি, শুনছো না, আমরা সবাই এরকম? ম্যাম আছি সবাই। ওকে, আমরা কি বুঝতে পারছি এটা, যে ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদারের যে রিলেশনটা একটু খুব সহজে যদি আমি বলি, যে অনেক সময় এটা কনফিউজ করানো হয় যে যেহেতু আমরা ওয়েদারটা আগামী 5 দিনে কেমন হবে সেটা প্রেডিক্ট করতে পারি না, সেক্ষেত্রে আমি ক্লাইমেট চেঞ্জটাকে প্রেডিক্ট করছি বা আমি বলছি আগামী এত বছর এত চেঞ্জ হবে, এটা কিভাবে সম্ভব? তো এটা নর্মালি বলা হয়ে থাকে যে আসলে খুব শর্ট টাইমের ভেরিয়েশনে প্রেসাইজলি বলা সম্ভব না, বাট আমরা যদি এই যে মানুষের এজ বলা, এভারেজ এজ বলার মতো, আমি লম্বা সময় বা এভারেজ একটা বলে দেওয়া যায়
যে হ্যাঁ এটা এমন হবে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এরকম, ক্লাইমেট চেঞ্জটাও সেরকম যে আগামী 50 বছরে এর ধরনটা এরকম হবে এইটা। আর নর্মালি এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে বিষয়গুলো ফলো করা হয় বা যে ইফেক্ট গুলো কাজ করে, একটা সময় দেখা গেল আগে কিন্তু এগুলো বিশেষ করে 1850 সালের আগে এই ডাটাগুলো খুব বেশি ক্যাপচার করা হতো না, বা আলটিমেটলি যে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা ওয়েদার প্যাটার্নের চেঞ্জ হচ্ছে এগুলো রেকর্ড করা হতো না, বা রেকর্ড করার মতো কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না। তো তারপরে দেখা গেল মেট্রোলজিস্ট যারা আছেন ওরা রেগুলারলি মানে বিভিন্ন ডাটা অবজার্ভ করা, আন্ডারস্ট্যান্ড করা, প্রেডিক্ট করে করে এই সিস্টেম গুলো দাঁড় করালো। এবং 1960 সালের দিকে গিয়ে দেখা গেল ওই এডওয়ার্ড লরেন্স উনি বললেন যে নর্মালি যদি কোনো সামান্য চেঞ্জও হয় তাহলে দেখা, বা ইনিশিয়াল কন্ডিশনের কোনো সামান্য চেঞ্জের কারণে আমরা লম্বা সময়ের বা খুব ডিফারেন্ট ফোরকাস্ট রেজাল্ট আমরা বলে দিতে পারি। তো এটার উপর ডিপেন্ড করে আমরা আলটিমেটলি বলছি যে আসলে হ্যাঁ ক্লাইমেট চেঞ্জের বিষয়টা সার্টেন, হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা আমরা বলতে পারছি এই এর উপরে, যে সামান্য এই থিওরি এবং এই ইফেক্টের উপর ডিপেন্ড করে। তো সেখানে উনি যেই বিষয়টা ফলো করার কথা বললেন সেটা হলো যে এটা নর্মালি এটাকে আমরা বাটারফ্লাই ইফেক্ট বলে থাকি। অনেক সময় বাটারফ্লাই এর উইংস ফ্ল্যাপিং দেখেও বলতে পারি যে দূরের কোনো ওয়েদারের প্যাটার্নের চেঞ্জ হবে বা ডিস্টেন্ট প্লেসে ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হবে সেটা। আর এটার ক্ষেত্রে যে থিওরিটা কাজ করে ওটাকে আমরা বলছি ক্যাওস থিওরি। ক্যাওস থিওরিটা হচ্ছে এরকম যে আমরা জানি কিছু ডিটারমিনিস্টিক ল ফলো করে কোনো একটা সিস্টেমের কি বলে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারটাকে আমরা ডিল করতে পারি, যেটা আসলে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল। আর এই ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়েদারের সাথে যে রিলেশন গুলো আসে সেটা যেমন ধরো এল নিনো লা নিনো একটা ওয়েদার প্যাটার্ন ওই প্যাসিফিক ওশেনের ক্ষেত্রে। তো সেটা নর্মালি যেহেতু আমরা বলছি এটা ক্লাইমেট চেঞ্জের কোনো ইয়ে না, এটা হচ্ছে স্বাভাবিক একটা সাইকেল। তো যদি কোনো কারণে ক্লাইমেট চেঞ্জ হয় এই সাইকেলটার উপরে ইফেক্ট পড়ে বা এর চেঞ্জ চলে আসে এরকমই। যে যদি আমি দেখি আমার এই যে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশনে কোনো ধরনের চেঞ্জ আসে, আলটিমেটলি আমাদের যে ডেইলি অবজারভেশন বা আমরা যেটা যে ওয়েদার প্যাটার্নটা ফলো করি সেখানে চেঞ্জ চলে আসে। এটা হচ্ছে মেইন কথা। আর এখানে অনেকগুলো এক্সাম্পল বলা আছে কিছু মানে কিভাবে চেঞ্জ হয় সেটা আছে, আমি এটা আর না বলি, তোমরা পড়ে নিবা এটা। আচ্ছা, এবারে যেটা আসি আমরা আমরা দেখলাম যে ক্লাইমেট চেঞ্জের কারণে আলটিমেটলি ওয়েদার সিস্টেমেও চেঞ্জ চলে আসে বা তার একটা রিলেশন আছে। এখানে দেখো এরপরে আছে এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন। এবার আমরা দেখবো এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন বলতে আমরা আসলে কি বুঝি বা এটা কি কি জিনিস সেটা। আচ্ছা, মোর সায়েন্টিফিক এক্সট্রিম বললেই তো আসলে আমরা নর্মাল অবস্থা থেকে যে একটু দূরে সরে যাওয়া সেটাকে আমরা বলছি এক্সট্রিম অবস্থা। মানে স্বাভাবিক যেটা আছে সেটা উম, ভালোভাবে হোক খারাপ ভাবে হোক এটাকে আমরা কি একটা এক্সট্রিম কন্ডিশন বলে থাকি। তো ওয়েদারের ক্ষেত্রে বা ওয়েদার প্যাটার্নের ক্ষেত্রেও নর্মালি যদি এরকম হয় যে স্বাভাবিক যে অবস্থা থেকে তার থেকে চেঞ্জ হলে সেটাকে আমরা বলি এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন। আর এতে কেন হবে দেখো, দ্য ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেট উইল লিড টু মোর এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন। আচ্ছা, যদি এরকম হয় যে ক্লাইমেট ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেট হয়, ক্লাইমেটের স্বাভাবিক অবস্থা থেকে খুব বেশি যদি ওয়ার্ম হয়ে যায় তাহলে বেশি পরিমাণে এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন হয়ে থাকবে। সেই ওয়েদার প্যাটার্ন গুলো কারা আছে? মোর হারিকেনস এন্ড ড্রোথ, লঙ্গার স্পেলস অফ ড্রাই হিট অর ইন্টেন্স রেইন। তাহলে আমরা বলছি যদি ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়ার্মিং হয়ে থাকে বা ক্লাইমেটের যে ওয়ার্মিং হওয়াটা এর কারণে মোর এক্সট্রিম প্যাটার্ন ঘটে থাকবে বা মোর এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন হয়ে থাকবে। তার মধ্যে কারা আছে? মোর হারিকেনস, মোর ড্রট বা ওয়েদারের যে ওয়েদার রিলেটেড যে প্যাটার্ন গুলো আছে তাদের, যেমন লঙ্গার স্পেলস অফ ড্রাই হিট অর ইন্টেন্স রেন। এটা এখানে দুটো এক্সাম্পলের কথা বলা আছে। দেখো, সায়েন্টিস্ট হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট নর্দার্ন ইউরোপ could be severely affected with colder weather if climate change continues, as the Arctic begins to melt and send waters further south. It would effectively cut off the Gulf Stream that brings warmth from the Gulf of Mexico, keeping countries such as Britain warmer than expected. আচ্ছা, নর্মালি নর্মাল কথা বলা আছে যদি এরকম হয় যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ বলতে ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেট যদি হয় সেক্ষেত্রে নর্দার্ন ইউরোপে যারা থাকবে তারা কি করবে? আরো বেশি ঠান্ডা ফিল করবে। এটার কারণ হচ্ছে আর্কটিকে যে কি বলে স্নো থাকে বা যে আইস থাকে তারা মেল্ট করবে। আর মেল্ট করার কারণে এখানে দেখো গালফ স্ট্রিমের সাথে একটা সম্পর্ক আছে। নর্মালি এই যে গালফ অফ মেক্সিকো থেকে যে ওয়ার্মটা আসে এটা কি করে ব্রিটেনকে একটু ওয়ার্ম রাখতে সাহায্য করে, কিন্তু নর্মালি যেটা এক্সপেক্ট করে তার থেকে। কিন্তু যদি এরকম হয় যে খুব বেশি বেশি মেল্ট হয়ে ওই পানিগুলো যদি সাউথের দিকে চলে আসে, মানে ফার্দার ওখান থেকে ফার্দার সাউথে চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে
তারা আরো বেশি ঠান্ডা ফিল করবে। এটা একটা এক্সাম্পল। এছাড়া বলা আছে ইন সাউথ এশিয়া দ্য হিমালয়ান গ্লেসিয়ার্স কুড রিট্রিট কজিং ওয়াটার স্কারসিটি ইন দ্য লং রান। যদি ওয়ার্মিং হয়, আমরা এর পরের চ্যাপ্টারে অথবা 3 নম্বর চ্যাপ্টারে দেখে থাকবো যে রিজিওনাল ইম্প্যাক্ট আছে ক্লাইমেট চেঞ্জের ওখানে। যেমন এখানে আমরা বলছি দেখো হিমালয়ান গ্লেসিয়ার্স কুড রিট্রিট কজিং ওয়াটার স্কারসিটি, তাহলে ওখানে তো গ্লেসিয়ার আছে মানে অনেক বেশি আইস আছে, তাহলে আবার ওখানে ওয়াটার স্কারসিটি কেন হবে? কারণ হিমালয়ের কাছাকাছি বিভিন্ন দেশ আছে, ইভেন ইন্ডিয়ারও অনেকে আছে বা নেপালের অনেকে আছে যারা কি করে এই যে হিমালয়ের গ্লেসিয়ার মেল্টিং এর উপর ডিপেন্ড করে ওদের পানি পাওয়ার বিষয়টা, বা কোন সময় মেল্ট হলে ওরা কেমন পানি পাবে সেটার উপর ডিপেন্ড করে। তো এখন দেখা যায় যদি ওয়ার্মিং হয়, ওয়ার্মিং এর কারণে মেল্টিংটা আগে আগে হয়ে গেলে যেই সময়ে পিক আওয়ারে যখন ওরা ওখান থেকে পানি পাওয়ার কথা তার আগেই যদি মেল্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওখানে ওয়াটার স্কারসিটি হবে, কারণ তখন তারা যথেষ্ট পরিমাণে পানি পাবে না। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। আর এছাড়া এখানে দেখো while many environmental groups have been warning about extreme weather condition for a few years, the World Meteorological Organization announced in July 2000 that recent scientific assessment indicate that as the global temperature continues to warm due to climate change, the number and intensity of extreme events might increase. ওরা বলছে যে আসলে আলটিমেটলি কি হয়, যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওয়েদার কন্ডিশনের অবস্থা এরকম, এই নাম্বার অফ এক্সট্রিম ইভেন্ট কি করতে পারে, মাইট বি ইনক্রিজ। আচ্ছা, অনেক এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ওরা আরো কি নোট করলে, নিউ রেকর্ড এক্সট্রিম ইভেন্টস অকার এভরি ইয়ার সামহার ইন দ্য গ্লোব। তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে আসলে প্রতি বছরেই কোথাও না কোথাও এক্সট্রিম ইভেন্ট ঘটে যাচ্ছে এবং তাদের সংখ্যাও বেশি হয়ে যাচ্ছে। সেটা আচ্ছা, তাহলে এটা হলো যে আমার নর্মালি যদি এরকম দেখি আমরা ক্লাইমেট ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেট, সেক্ষেত্রে মোর এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন হবে, তার মধ্যে হারিকেন রড এগুলো যেগুলো আছে খুব বেশি। এখানে আমরা এক্সাম্পল দেখলাম একটা দুইটা, এবং দেখা যায় নর্মালি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যারা আছে ওরা বলছে আগের থেকে প্রতি বছর কোথাও না কোথাও এক্সট্রিম ইভেন্ট হচ্ছে এবং তাদের সংখ্যাও ফ্রিকোয়েন্সিটাও বেড়ে যাচ্ছে। এবার একটু আসি আমরা, এবার দেখো এখানে আছে সুপার স্টর্ম। নর্মালি ধরো হারিকেন হচ্ছে, এটাকে কিন্তু আমরা মানে যে কোনো ধরনের রসায়ন অনেক সময় আমরা যেমন থান্ডার স্টর্ম বলে থাকি, হারিকেনটাকে অনেক সময় স্টর্ম বলে থাকি, কিন্তু যখন এটা খুব বেশি হয় বা ডিভাস্টেটিং হতে হয় তখন এটাকে আমরা কি বলি, সুপার স্টর্ম। আবার কোথাও কোথাও দেখবা পারফেক্ট স্টর্ম নামেও একটা টার্ম আছে। সুপার স্টর্ম বা পারফেক্ট স্টর্ম টার্মটা ইউজ করা হয়। পারফেক্ট স্টর্ম এই হচ্ছে, স্টর্ম মানেই তো একদমই ডিভাস্টেটিং একটা অবস্থা, তো তারপরে যদি একদম খুব বেশি হয় তখন এটাকে অনেক সময় বলা হয় যে আসলে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম হচ্ছে। সেই ডিভাস্টেটিং নেচারটার কারণে এটাকে কখনো কখনো পারফেক্ট স্টর্মও বলি, বা স্বাভাবিকভাবে আমরা এটাকে কি বলে থাকি, সুপার স্টর্ম বলে থাকি। এখানে দেখো এই সুপার স্টর্মটাও তাহলে কেন হবে, এই যে ওয়ার্মিং এর কারণে, ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেটের কারণে, বা আলটিমেটলি যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি, ওয়ার্মিংটা বা গ্লোবাল ওয়ার্মিংটা তো আসলে ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে। তো এই সুপার স্টর্মও বা এদের সংখ্যা বেড়ে যাওয়া এটার কারণে হচ্ছে। তাহলে এই সুপার স্টর্মটা বেসিক্যালি মোর হারিকেনস এর সাথে রিলেটেড। যদি খুব বেশি হারিকেন হয়ে থাকে, তো যেটা আমরা আলটিমেটলি এক্সট্রিম ওয়েদার প্যাটার্নে দেখলাম, মোর হারিকেন কেন হবে, ওয়ার্মিং অফ দ্য ক্লাইমেটের কারণে। তো এই সুপার স্টর্ম হয়ে থাকবে। দ্য লিঙ্ক ইউজড ওয়াজ ফ্রম দ্য এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন WWF, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অথবা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড বলা হয়ে থাকে, যেটা নর্মালি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা কোথাও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডও বলা হয়, ফর দি প্রোটেকশন অফ নেচার এন্ড স্পেসিস, এটার জন্য। ওরা written back in 1999, in August September 2004, a wave of severe hurricanes left many Caribbean islands and parts of southeastern United States devastated. তো তারপরে ওরা এরপর থেকে এখানে আসলে এই টার্মটা ইউজ করছেন। ইন দ্য ক্যারিবিয়ান many lives were lost and there was immense damage to the intercities। আচ্ছা, এবার দেখি আমরা এই যে হারিকেনকে সুপারস্টর্ম বলছি, এখন হারিকেন হওয়ার ক্ষেত্রে এখানে আরো কিছু টার্ম আছে, দেখো ইন্টারপ্রেস সার্ভিস ওরাও কিছু কথা বলে দিছে। ওরা কি বলছে, সায়েন্টিস্ট হ্যাভ রিইটারেটেড দ্যাট such superstorms may be a sign of things to come. Global warming may spawn more superstorms. গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আসলে বেশি বেশি সুপারস্টর্ম হচ্ছে। এখন এই যেহেতু আমরা বলছি বেশি হারিকেন হওয়াটাকে আসলে বেসিক্যালি আমরা সুপার স্টর্ম বলছি। তো হারিকেন কখন হয়, যখন ওশেন সারফেসের টেম্পারেচার অনেক বেশি বেশি হয়। টেম্পারেচার বেশি হলেই এই হারিকেন
তৈরি হওয়ার জন্য বা সাইক্লোনটা তৈরি হওয়ার জন্য যেই ধরনের এনার্জি দরকার ওইখানে যে পরিমাণ এনার্জি ক্রিয়েট করতে পারে বা ওই পরিমাণ এনার্জি তৈরি হয় যেখানে এই যে হারিকেন বা সাইক্লোন সেটা ফর্ম করে। আচ্ছা দেখো, when water reaches such temperature more of it, এখানে একটু টেম্পারেচারের কথা বলা আছে। IPS notes that the world's ocean are approaching 27 degrees Celsius or warmer during the summer. This increases the odds of major storms. যখন টেম্পারেচার বেশি হয় ওশেন সারফেসের তখন আসলে এই ধরনের স্টর্ম তৈরি হয়ে থাকে। তো এইটাকে এই যে বেশি করে হারিকেন তৈরি হয় বা সাইক্লোন তৈরি হয় এবং এটার কারণ হচ্ছে ওয়ার্মিং বা ওশেন সারফেস টেম্পারেচার বেড়ে যাওয়া, যেটা আমরা আলটিমেটলি সুপার স্টর্ম বলছি। এখানে দেখো অ্যাজ ইমিশন, আর এই যে ওয়ার্মিংটা কেন হবে, অ্যাজ ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস কন্টিনিউ টু ট্র্যাপ মোর এন্ড মোর অফ দ্য সানস এনার্জি, that energy has to be dissipated, resulting in a stronger storm, more intense precipitation and higher winds, যেটাকে আলটিমেটলি আমরা সুপার স্টর্ম বলে থাকি। এখানে আরো কিছু সায়েন্টিস্টদের কথা আছে, এটা তোমরা দেখো। এখানে এক্সাম্পলও বলা আছে। আর এখানে এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আছে অনেক ধরনের, মানে অনেকগুলোই আছে। এখন আমরা যদি লম্বা সময়ের ব্যবধানে দেখি তোমরা অনেকগুলো ইভেন্টস পাবে। তার মধ্যে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই। এটা তোমরা এখনই করতে হবে না, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার মধ্যে জমা দিও। সেটা হচ্ছে টপ 10 এক্সট্রিম ওয়েদার ইভেন্টস অকার্ড ইন দ্য আর্থ হিস্ট্রি। এটা একটু সবাই করবে, আমি দেখবো সবারটা আলাদা আলাদা করে যে কে কিভাবে লিখছো, যাতে একই কপি করে না হয়। ঠিক আছে, ওয়েদার ইভেন্টস, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস এর ক্ষেত্রে 10টা মানে এ পর্যন্ত তো এক্সট্রিম ওয়েদার ইভেন্টস হয়েছে, তার মধ্যে টপ 10 যেগুলো খুব ডিভাস্টেটিং যেগুলো ছিল সেগুলো, সেটার উপরে একটা অ্যাসাইনমেন্ট লিখবে। আচ্ছা তাহলে এটা হলো আমাদের এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন, স্টর্ম, সুপার স্টর্ম, যেটা আমরা দেখলাম। আলটিমেটলি এক্সট্রিম ওয়েদার প্যাটার্নের আরেকটা এক্সাম্পল হচ্ছে সুপার স্টর্ম। আর এক্সট্রিম ওয়েদার ইভেন্টস নিয়ে আমরা এটা লিখবো। এবার একটু আমরা আসি, যেহেতু আমরা একটু এল নিনো লা নিনা বলছিলাম, আমি কি বলছিলাম, এল নিনো এবং লা নিনা এটা কিন্তু আলটিমেটলি এটাকে আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে গোলায় ফেলবো না। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্যারামিটার, মানে নর্মাল একটা যেটাকে আমরা ইএনএসও বলে থাকি। এল নিনো সাউদার্ন অসিলেশন is a recurring climate pattern involving changes in the temperature of waters in the central and eastern tropical Pacific Ocean and the pattern of the sea level pressure, lower and upper level winds and tropical rainfall across the Pacific Basin. প্যাসিফিক বেসিনের যদি আমরা সেন্ট্রাল এবং ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিক ওশেন দেখি, যেখানে এই যে প্যাটার্ন অফ সি লেভেল প্রেসার, লোয়ার এন্ড আপার লেভেল উইন্ডস এবং তার টেম্পারেচার অফ ওয়াটার, এর যে রিকারিংটা ক্লাইমেট প্যাটার্ন যেটা, এটাকে আমরা বলছি ইএনএসও। এখন এই ইএনএসও এর মধ্যে দুইটা ফেজ আছে। এই ইএনএসও এর দুইটা ফেজের একটা হচ্ছে লা নিনা আর একটা হচ্ছে এল নিনো। লা নিনাটা হচ্ছে কোল্ড ফেজ অফ ইএনএসও, আর এল নিনো যেটা, এটা হচ্ছে ওয়ার্ম ফেজ অফ ইএনএসও। তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম ইএনএসওটা হচ্ছে কি, এই সেন্ট্রাল এবং ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিক ওশেনের যে সারফেস টেম্পারেচার, ওয়াটার সারফেসের টেম্পারেচার, সি লেভেলের প্রেসার, তাদের লোয়ার আপার লেভেলের যে উইন্ডস এর ধরন, এই সবগুলোকে আমরা বলছি এল নিনো, দা এল নিনো সাউদার্ন অসিলেশন। এই এল নিনো সাউদার্ন অসিলেশনের মধ্যে যদি কোল্ড ফেজ হয়, কোল্ড ফেজ মানে ওশান সারফেস টেম্পারেচার কম থাকে, তখন ওটাকে আমরা বলছি লা নিনা। আর যদি এরকম হয় যে টেম্পারেচার বেশি হচ্ছে, ওশান সারফেস টেম্পারেচার বেশি হচ্ছে, তখন ওটাকে আমরা বলছি কি এল নিনো। তাহলে এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া সেন্ট্রাল এবং ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিক ওশেনের ক্ষেত্রে, যেরকম এই সাইকেলটা বা সার্কেলটা চলতে থাকে। আচ্ছা, periods ranging from about 2 to 7 years, the surface waters across a large swath of the tropical Pacific Ocean warm or cool by anywhere from 1 degree to 3 degree Celsius. নর্মালি দেখা যায় 2 থেকে 7 বছরের ব্যবধানে একটা লম্বা এরিয়া জুড়ে ট্রপিক্যাল প্যাসিফিক ওশেনের ক্ষেত্রে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হতে পারে কম্পেয়ার টু নর্মাল। নর্মালি যেরকম থাকে তার থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস temperature change হয়ে থাকে। This irregular oscillation between warm or cool pattern referred to as ENSO cycle directly affects rainfall distribution. আচ্ছা, এই ENSO সাইকেল সে আলটিমেটলি যখন এই ধরনের চেঞ্জ আসে বা বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, directly affects rainfall distribution in the tropics and can have a strong influence across the United States and other parts of the world.
নরমালি দেখা যায় এই সাইকেলে যদি চেঞ্জ আসে, স্বাভাবিক যে অবস্থা থাকার কথা সেটা যদি না হয়, আলটিমেটলি কি হবে, ইউএস এর যে ওয়েদার, ইউনাইটেড স্টেটস এর ওয়েদারের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স থাকবে, ইভেন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ডেও এটা থাকবে। আমরা যদি ওয়ার্ল্ড ইয়েটা দেখি, ম্যাপটা যদি তোমরা দেখো, নর্মালি প্যাসিফিক ওশিয়ানটা তো ইয়ের ইউনাইটেড স্টেটস এর বা কি বলে নর্দার্ন আমেরিকার কাছ দিয়ে, সেক্ষেত্রে শুধু ওদেরকেই কন্ট্রোল করবে না বা ওদেরকে অ্যাফেক্ট করবে না, পুরো ওয়ার্ল্ডকে এফেক্ট করবে। আচ্ছা, এল নিনো এন্ড লা নিনা আর দ্য এক্সট্রিম ফেজেস অফ দ্য ইএনএসও সাইকেল, মানে এদের যে সামগ্রিক অবস্থা তার থেকে যখন চেঞ্জ হয় তখনই তো এই যে এল নিনো এবং লা নিনাটা হয়ে থাকে। এই দুইটা ফেজের মধ্যে একটা ফেজ হচ্ছে নর্মালি একদম খুব বেশি কোল্ডও না আবার খুব ওয়ার্মও না, এর মাঝামাঝি একটা অবস্থা আছে যেটাকে আমরা ইএনএসও নিউট্রাল বলে থাকি। তো এটা গেল আমাদের এল নিনো এবং লা নিনার অবস্থা। এখানে একটা ছবি আছে দেখো, উপরে দুইটা কিন্তু যেহেতু আমি গ্লোবের ছবি দিয়ে দেখিয়েছি, উপরে লেখা আছে দেখো লা নিনা, আর এখানে বলা আছে কি এল নিনো। দুইটার কালার ভেরিয়েশন দেখো, এটা কিন্তু ব্লু কালার, এটা হচ্ছে কি রেড কালার। আমরা যদি নিচের স্কেলটা দেখি, ডিফারেন্স ফ্রম অ্যাভারেজ টেম্পারেচার ডিগ্রি ফারেনহাইটে বলা আছে -9 থেকে 9 ডিগ্রি ফারেনহাইটে। এখানে স্কেলটা দেখো, ব্লু যখন ছিল তখন টেম্পারেচার কম ছিল বা মাইনাস থেকে শুরু করে, রেড হয়ে গেছে তার মানে কি ওয়ার্ম, মানে বেশি হচ্ছে সেটা। এখানে দেখো দুইটা সময়ের ব্যবধান, এই ডিসেম্বর 1988 আর একটা হচ্ছে ডিসেম্বর 1997। তাহলে 1988 সালে যখন আমি দেখলাম তখন তার অবস্থাটা কি, সে এইটা এই ইএনএসও সাইকেলটা কি জানি না অবস্থায় ছিল, বা তার টেম্পারেচার ওই সেন্ট্রাল এবং প্যাসিফিক ওশানের কি বলে সেন্ট্রাল প্যাসিফিক ওশানের টেম্পারেচার, ওশান সারফেস টেম্পারেচার কি কম ছিল। কিন্তু এই 10 বছরের ব্যবধানে বা 11 বছরের ব্যবধানে দেখা গেল কি টেম্পারেচার চেঞ্জ হয়েছে অনেকখানি। এটা হচ্ছে নর্মালি ক্লাইমেট চেঞ্জের কারণে, মানে স্বাভাবিক সাইকেল থেকে বেশি বা কম হয়। এই সাইকেলটা চলতেই থাকে, কখনো তার কোল্ড ফেজ থাকে, কখনো ওয়ার্ম ফেজ থাকে। আচ্ছা, এবার একটু আমরা আসি, তাহলে এটা গেল আলটিমেটলি আমাদের ক্লাইমেট চেঞ্জ ওয়েদারের সম্পর্ক এবং এই যে এল নিনো লা নিনাটা যেটা আমরা বলতে পারি। এল নিনো লা নিনাটা কিন্তু আলটিমেটলি এই ক্লাইমেট চেঞ্জের সাথে ওয়েদারের যে রিলেশন, তার একটা এক্সাম্পল, খুব ভালো একটা example। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যে ক্লাইমেট ইন দ্য স্পটলাইট, এটা বলতে আসলে আমরা কি বুঝবো। যেহেতু আগে কিন্তু মানুষ ক্লাইমেট নিয়ে এত বেশি কনসার্ন ছিল না, বা ক্লাইমেট চেঞ্জ নিয়েও বা গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট এগুলো নিয়ে কিন্তু মানুষের কোনো হেডেক ছিল না। তো সময়ের ব্যবধানে দেখা গেল যে এখন মানুষ এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন, বা ইভেন তুমি যদি একদম লোকাল পর্যায় থেকে পলিটিক্যাল রিয়াল পর্যন্ত যত ধরনের মিডিয়া আছে সব জায়গায় এটা নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো এটাকে আমরা আলটিমেটলি বলছি ক্লাইমেট ইন দ্য স্পটলাইট, মানে কি বলে প্রকাশ্যে নিয়ে আসা বা ফোকাস করা এই বিষয়টাকে, সেটাকে আমরা বুঝি স্পটলাইট। তো এটা আসলে কেন হলো বা কখন আসলো, কিভাবে আসলো, সেই বিষয়টা উপরে এই বিষয়গুলোই বলা আছে যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং আলটিমেটলি এখন পলিটিক্যাল ভিউ থেকে শুরু করে সমস্ত ধরনের মিডিয়া এগুলো নিয়ে ডিল করছে। আচ্ছা, the list of calamities that come with continued global warming is by now known to everyone। তার মধ্যে আমরা কি কি দেখি, যেই বিষয়গুলো খুব বেশি আমরা ফেস করি, তার মধ্যে সি লেভেল রাইজ, hot spells in summer, drought, floods, hurricanes and perhaps even snowstorms among others। এই যে ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো আমরা ফিল করছি, এটা আলটিমেটলি কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। ইভেন দেখা যায় perhaps the weather is in fact no worse than it has been in the past, and we just notice things more now since we have more people, better instruments and better communication। আচ্ছা, এখানে এই কথাটাতে আসলো, এটা the weather would have gotten worse without global warming or perhaps। আচ্ছা, একটু আগে আমরা যেমন কনফিউজড ছিলাম যে আলটিমেটলি আমি ক্লাইমেট চেঞ্জ কি শিওরলি বলতে পারছি কিনা, এখানে আরেকটা বিষয় বলা আছে। এখন আমরা যেটা বলছি আগে, এখন আমরা বলছি যে সময়ের ব্যবধানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কিন্তু আমরা যদি এটা চিন্তা করি, বাংলাদেশের ইতিহাসের কথাই চিন্তা করো, বাংলাদেশ 50 বছর আগে বাংলাদেশের লোক সংখ্যা কত ছিল, বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কেমন ছিল, ইকোনমিক অবস্থা কেমন ছিল, কিন্তু ধরো 50 ইয়ার্স পরে আজকে কেমন আছে। তো যেহেতু এই সময় মানুষ বাড়ছে, বেটার ইনস্ট্রুমেন্ট হয়েছে, বেটার কমিউনিকেশন হয়েছে, সব মিলিয়ে সেক্ষেত্রে আসলেই ওয়েদার কি আগের থেকে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে। ধরো একটা সময় এখন বাংলাদেশের মানুষ যে ধরনের ফ্যাসিলিটিস গুলো পাচ্ছে,
50 বছর আগে এগুলো পাচ্ছে, ছিল না। তো সেক্ষেত্রে আসলে তারা কি আলটিমেটলি ভালোর দিকে গেলাম নাকি খারাপের দিকে গেলাম, এটা। কিন্তু তারপরেও এই বিষয়গুলো যেহেতু আসে, আমরা যখন দেখবো আবার বিভিন্ন ধরনের ক্লাইমেট মডেল আছে যেটা দিয়ে আলটিমেটলি আমরা ক্লাইমেট চেঞ্জটাকে প্রেডিক্ট করি, ওখানেও কিন্তু কিছু আনসার্টেনিটির বিষয় আছে। তো এগুলো আসলে, এই যে আনসার্টেনিটি আমাদেরকে নিশ্চিত হতে দেয় না যে আলটিমেটলি আমি ঠিকভাবে বলবো এটা শিওরলি যে হ্যাঁ আমি কনফার্ম এটা হচ্ছে, কিন্তু এটা আমরা হতে পারছি না। এটার কারণ হচ্ছে যেহেতু ক্লাইমেট চেঞ্জটা আলটিমেটলি এই বিষয়গুলোর সাথে জড়িত। আরেকটা বিষয় আমরা আমরা দেখবো, এটা হয়তো পরবর্তী স্লাইডে দেখবো, আমরা ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্টের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি। কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কিন্তু কম, তারপরেও তাকে কিন্তু আমরা ওইটাকে মেইন ধরে ওটার সাথে কম্পেয়ার করছি। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অন্যতম সোর্স হচ্ছে কি মানুষ। আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। তো আমি যদি আমার এনভায়রনমেন্টের কথা চিন্তা করি বা হিউম্যান সিভিলাইজেশনের কথা চিন্তা করি, মানুষ যতদিন থাকবে কার্বন ডাই অক্সাইড কিন্তু থাকবে। তো এর জন্য এটাকে আমরা ধরে নিয়ে দেন এটাকে ডিল করি যে আলটিমেটলি গ্রিন হাউস ইফেক্টটা এর সাথে কম্পেয়ার করে অন্যান্য যে গ্যাস গুলো আছে তার পরিমাণ কেমন হবে। তো সেক্ষেত্রে এই যে আগে যে যেমন ছিল যে টেম্পারেচার এরকম ছিল, বা আগের টেম্পারেচার চেঞ্জ হয়নি, গ্রিন হাউস গ্যাস চেঞ্জ হয়নি, এরকম এরকম হয়েছে। তো এই সবগুলো বিষয় আসলে মিডিয়াতে ডিসকাশনে চলে আসলো, পলিটিক্যাল আলোচনায় আসলো, এবং এটা নিয়ে আমরা খুব বেশি চর্চা করছি। এখানে দেখো, ফুল মিডিয়া অ্যাটেনশন টু দ্য ইস্যু ফার্স্ট অ্যারোজ ইন দ্য সামার অফ 1988, 1988 সালের দিকে প্রথম এই বিষয়টা একদম খুব বেশি ফুললি মিডিয়া attention পেল. This brought the worst drought in decades to the US. For many, this was proof that the man-made greenhouse effect had finally brought the expected global warming. এটা কখন আসলে দেখা গেল 1988 সালের দিকে ইউএসএ খুব একটা খারাপ ধরনের ড্রট হলো, এবং ওখানে আলটিমেটলি প্রুফ করা হলো যে ম্যান মেড গ্রিন হাউস ইফেক্টের কারণেই আসলে এটা হয়েছে বা গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। ইনফ্যাক্ট ডিউরিং দ্য 1980s one temperature record after another was broken. দেখা গেল 1980 সালের দিকে টেম্পারেচারের রেকর্ড গুলো একটার পর একটা ভেঙে যাচ্ছে, and then the same happened again in the 1990s. আলটিমেটলি আমরা যদি ডিকেড ধরে ধরে হিসাব করি, দেখা গেল 1980 সালের দিকে টেম্পারেচার রেকর্ড গুলো ব্রেক, বর্তমান সময়ে দেখবা কিন্তু টেম্পারেচার রেকর্ড ব্রেক করছে একটা সময়ের সাথে তুলনা করলে, গত বছরের তুলনায় এবছর, বা অনেক সময় একটু একটু ভেরিয়েশন হয়। আমরা যদি দশক ধরেও বলি যে আহ এই সেঞ্চুরির ফার্স্ট ডিকেড কেমন ছিল বা পরবর্তী দশক কেমন হয়েছে, এভাবে আমরা এর একটা রেকর্ড পাবো। তো এই যে 1988 সালের দিকে প্রথম এই আমরা যে স্পটলাইটে নিয়ে আসলাম ক্লাইমেট থেকে, এটা ফুল মিডিয়া অ্যাটেনশন কভার করলো, এবং সেটার কারণ ছিল যে ইউএসএ বড় ধরনের ড্রট হওয়া। তারপরে দেখা গেল যে ওই সময়ের রেকর্ড গুলো চেক করে যে টেম্পারেচার ব্রেক রেকর্ড ব্রেক করছে, এবং 1990 সালের দিকেও সেম। ইভেন 90 দশকের 1998 সালে একদম ওয়ার্মেস্ট ইয়ার বলা হয় আসলে 1998 সালটাকে। তো এরপরে এই যে স্পটলাইটে আমরা নিয়ে আসলাম, স্পটলাইটে নিয়ে আসার মেইন কারণ হচ্ছে ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড দেখো। এরপরে আমরা দেখবো চেঞ্জিং ইন টেম্পারেচার। যেহেতু আমরা বলছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার পেছনে যেটা কাজ করে সেটা হচ্ছে কি ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড। আর এই কার্বন ডাইঅক্সাইড কে বেশি ফোকাস করার কারণ আমি কি বললাম একটু আগেই, কার্বন ডাইঅক্সাইডের মেইন সোর্স হচ্ছে কি অন্যান্য সোর্স থেকে আসলেও তো মানুষ আমরা এটাকে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেই বা এনভায়রনমেন্টে ছেড়ে দেই। তো যতদিন আমি এই হিউম্যান সিভিলাইজেশনের কথা চিন্তা করবো বা মানুষ যতদিন থাকবে, অন্যান্য সোর্স গুলো আমি যদি ডিস্ট্রয় করে দেইও, এই সোর্সটা তো আর ডিস্ট্রয় করতে পারবো না। তো এর জন্য এটা খুব জরুরি। এখানে দেখো, আমি এর আগেও ন্যাচারাল গ্রিন হাউস ইফেক্ট আমরা করবো, সামনেও আছে, তারপরে একটু বলি নর্মালি যে গ্রিন হাউস ইফেক্ট যেটা আছে। কারণ অ্যাটমসফিয়ারে এই গ্যাসগুলো তো থাকে, কার্বন ডাইঅক্সাইড বলো মিথেন বলো, কিন্তু তাদের পরিমাণ খুবই কম। তো তাদের যে নর্মাল ওয়েটা আছে যে ইমিট কি বলে, যেই আউটগোয়িং যে সোলার রেডিয়েশনটা যেটা আসলে আর্থ সারফেস হয়ে আবার ফেরত যাচ্ছে বা রেডিয়েটেড হচ্ছে, সেখান থেকে অ্যাবজর্ব করে অ্যাটমসফিয়ারিক সিস্টেমটাকে ওয়ার্ম রাখে, এটা হচ্ছে তার ন্যাচারাল গ্রিন হাউস ইফেক্ট। কিন্তু যখনই আমরা এই অ্যানথ্রোপোজেনিক গ্রিন হাউস ইফেক্টের কথা বলছি, তখনই প্রবলেমটা হচ্ছে। দেখা গেল যখন এই ইন্ডাস্ট্রিয়াল এরাটা শুরু হলো বা আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ হলাম,
শিল্প বিপ্লব হওয়ার পরেই আলটিমেটলি এই কার্বন ডাই অক্সাইডের ইনক্রিজ হচ্ছে, বা এই ধরনের গ্যাসগুলো, গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেগুলো ইনক্রিজ করছে। বিশেষ করে দেখো, কার্বন ডাইঅক্সাইড tremendous increase from the combustion of fossil fuels since the mid 1800s has had scientists worried about its potential to exacerbate, which is called the greenhouse effect. এর সাথে সাথে মিথেন টিথেন অন্য গুলো আছে। গ্লোবাল ওয়ার্মিং এর যেহেতু আমি বলছি গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, আর এর আলটিমেট কারণ হচ্ছে এই যে যেই কি বলে আউটগোয়িং রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে ওয়েদার সিস্টেমটাকে ওয়ার্ম করা। এখানে একটা দেখো, একটা গ্রাফ দেয়া আছে, এটাকে আমরা বলছি কিলিং কার্ভ। এই কিলিং কার্ভের নাম দেওয়ার কারণ হচ্ছে নেইমড আফটার ডক্টর চার্লস ডেভিড কিলিং, প্রফেসর at Scripps Institution of Oceanography, a renowned expert on the way carbon cycles itself on our planet. Killing was the first to measure carbon dioxide in the atmosphere. কিলিং যিনি প্রথম এটাকে আসলে আলটিমেটলি অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে কিনা উনি প্রথম এটা মেজার করলেন। এই জন্য এটাকে আমরা কিলিং কার্ভ বলি। যে কার্ভটা একটু দেখো তোমরা, এখান থেকে শুরু হয়ে আলটিমেটলি কি হয়েছে, স্ট্রেট লাইন হয়েছে। এটা নর্মালি এই মেজারমেন্টটা শুরু হয়েছে 1958 থেকে, কারণ এর আগে ওরকম কোনো ওয়েল ডেভেলপড ইনস্ট্রুমেন্ট ছিল না যার মাধ্যমে আমরা এটাকে রেকর্ড করতে পারি। 1958 সাল থেকে দেখা গেল রেকর্ড করা শুরু হলো, এবং আলটিমেটলি এর এখন এই অবস্থা। এটা হচ্ছে 2000 সাল পর্যন্ত একটা কার্ভ, এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর এখানে কিছু আছে, এটাকে পিপিএমভি তে বলা আছে, পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। Before the industrial era, around 1800, atmospheric carbon dioxide concentration was between 275 and 208 ppmv. For several thousands of years, this we know from the composition of ancient air trapped in polar ice. আগের দিনে আমরা যখন ক্লাইমেট চেঞ্জের রেকর্ড দেখবো তখন দেখবো যে পোলার আইসে যে এয়ার ট্রাপ, ওখান থেকে আমরা ক্লাইমেট চেঞ্জের রেকর্ড গুলো পেয়ে থাকি। ইভেন অক্সিজেন আইসোটোপ দেখেও আমরা এই রেকর্ড গুলো পেয়ে থাকি। দেখা গেল থাউজেন্ডস অফ ইয়ার্স এর ব্যবধানে নর্মালি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পাবো কনসেন্ট্রেশন ছিল 275 থেকে 280। তো 1958 সালে এই যে ডক্টর কিলিং যখন এটা মেজার করলেন তখন দেখলেন যে এটার পরিমাণ হয়েছে 315 ppmv, এর তুলনায় কিন্তু অনেক বেশি, এবং বর্তমান সময়ে বলা হচ্ছে কিন্তু 400 ppmv। তো এটা দেখে আমরা বুঝছি যে আলটিমেটলি আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বা এই যে এই গ্রিন হাউস গ্যাসটা চেঞ্জ হচ্ছে। আর এটাকে এই কার্ভটার নাম তো আমরা অলরেডি জেনে নিলাম, এটাকে আমরা ক্লিন কার্ভ বলছি। এরপরে দেখো, যেহেতু আমি বলছি এটা একটা গ্রিন হাউস, এই যদি আমরা ন্যাচারাল গ্রিন হাউস ইফেক্টের কথা বলি, কিন্তু এই ধরনের গ্যাসগুলো এই আউটগোয়িং রেডিয়েশন ট্র্যাপ করে অ্যাটমসফিয়ারকে ওয়ার্ম করছে। আমি যেহেতু অ্যানথ্রোপোজেনিক গ্রিন হাউস ইফেক্টের কথা বলছি বা কার্বন ডাইঅক্সাইড বাড়ার কথা বলছি, তো আলটিমেটলি সে কি করছে, ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার। তারা যখনই দেখলো যে টেম্পারেচার বেড়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে টেম্পারেচারটা আলটিমেটলি কোন অবস্থাতে আছে। এখানে দেখো ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার, এখানেও টেম্পারেচারের একটা রেকর্ড রয়েছে। এটা দেখলেও দেখবে এখানে নিচের দিকে হচ্ছে নেগেটিভ, মানে টেম্পারেচারের লেভেলটা যখন মাইনাস ছিল, এরপর এটা ধরো জিরো, এরপরে উপরে এখানে সময়ের ব্যবধান আছে। এটা 1800 সাল থেকে শুরু হয়েছে। তো দেখা গেল আগে কিন্তু কম ছিল টেম্পারেচার, আলটিমেটলি বর্তমান সময়ে বেড়ে যাচ্ছে এটা। এখন দেখো, আমরা একটু আগে যে কথাটা বলছিলাম, আলটিমেটলি আমরা কি এখন ভালো ওয়েদার সিস্টেম বা ভালো ক্লাইমেট অবস্থাতে আছি? কারণ আগের কথা চিন্তা করলে যে দেখা গেল নেগেটিভ টেম্পারেচার থাকলেও মানুষ কিন্তু এত বেশি সিভিলাইজড ছিল না, বা এত ধরনের এত সুযোগ সুবিধা পেত না। এখন বর্তমান সময়ে এসে আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেলাম, মডার্নাইজ করা হলো, আলটিমেটলি দেখা গেল এই ধরনের টেম্পারেচার বেড়ে যাওয়া বা এই গ্রিন হাউস গ্যাস গুলো বেড়ে যাওয়া, সেটা আসলে এটা কি স্বাভাবিক সিস্টেম নাকি এর চেঞ্জের ইফেক্ট? এটা ওইভাবে তোমাদের কি মনে হয়, বা নিজেরা একটু চিন্তা করে দেখো যে আলটিমেটলি আমরা কোন অবস্থাতে আছি সেটা। আর এটা হচ্ছে যেহেতু আমরা দেখছি গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, তার একটা ইফেক্ট। এখানে কিছু রেকর্ডের কথা বলা আছে। While this increase in carbon dioxide has occurred, temperature in the northern hemisphere have risen by between 1 degree and 2 degree Fahrenheit, or almost 1 degree Celsius in 1800, as recorded by measurement. তো আমরা কার্বন ডাইঅক্সাইডের রেকর্ড দেখছিলাম 1958 সাল থেকে। তো এখানে দেখা গেছে 1850 সালের পরের দিকে এই দেখো, the record only goes back 150 years because date measurement before 1850 are hard to find. 10 warmest years on record have occurred since 1983, 7 of them since 1990. তো আমরা বলছিলাম এর আগের গুলো খুব বেশি রেকর্ড করা যায়নি। তো নর্মালি দেখা যায় 10 warmest
years on record have occurred since 1983. 1983 সালের পর থেকে হয়েছে, তার মধ্যে 7টাই ছিল 1990 এর দশকের দিকে। আর তার মধ্যে যে কথাটা আমি অলরেডি বলেছি, গ্লোবাল টেম্পারেচার ইন 1998 was the hottest in the historical record, এটা। আর এই যে 150 বছরের ব্যবধানে দেখো টেম্পারেচারের কত চেঞ্জ সেটা। নর্মালি 1-2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হলেই আমরা কতটা ওয়ার্ম ফিল করি সেটা, সেক্ষেত্রে টেম্পারেচারের দেখো কত চেঞ্জ, এটা কেমন হচ্ছে। Weather and climate have a profound influence on life on Earth. They are part of the daily experience of human beings. আমরা যখন ওয়েদার এবং ক্লাইমেটের এলিমেন্ট গুলো বা প্যারামিটার বলছিলাম, তার মধ্যে বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেসিপিটেশন। তো আমাদের ডেইলি লাইফে বলো বা লিভিং বিংস এর ক্ষেত্রে ওয়েদার এবং ক্লাইমেটের ক্ষেত্রে এই যে টেম্পারেচার ইনফ্লুয়েন্স অনেক বেশি। তো যদি এই ধরনের চেঞ্জ হয় সেটা কোন কোন ক্ষেত্রে এফেক্ট করবে দেখো, দে আর পার্ট অফ দ্য ডেইলি এক্সপিরিয়েন্স অফ হিউম্যান বিংস এন্ড আর এসেনশিয়াল ফর হেলথ, ফুড প্রোডাকশন, ওয়েলবিং, সবকিছুর সাথে যেহেতু রিলেটেড, এই ধরনের চেঞ্জ আমরা খুব বেশি এক্সপেক্ট করি না, বা এরকম ওয়ার্মিং হলে যেটা আলটিমেটলি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আচ্ছা, আর এখানে কিছু ওয়েদার ক্লাইমেট এগুলো অলরেডি আমরা বলছি, এই লেখাগুলোই আসলে কোনো না কোনো ভাবে চলে আসছে। এখানে কিছু দেখো, the weather as we experience it is a fluctuating state of the atmosphere around us, characterized by the temperature, wind, precipitation, cloud, other weather elements গুলো আমরা বলছি। এখানে দেখো, mesospatial convective system are predictable over a period of hours only. Synoptic scale cycles may be predictable over a, আচ্ছা, এটা বিভিন্ন যে স্কেল থাকে, আমরা যে টেম্পারেচার গুলো বা বিভিন্ন ওয়েদার প্যাটার্ন মেজার করার যে স্কেল গুলো আছে, সেটা কোন স্কেলে আমরা কখন কিভাবে মেজার করতে পারি সেটা সম্পর্কে একটু বলা আছে, মেসো স্কেল, সিনপটিক স্কেল। এগুলো নিয়ে এত কনফিউজ হওয়ার কারণ নাই, এখান থেকে দেখলে যে এটা আবার কি, এটা কেন আসলো, সেটা হচ্ছে আমরা ওয়েদার প্যাটার্নের বা বিভিন্ন এই যে সাইক্লোন বা স্টর্ম যেগুলো হয় বা ওয়েদার প্যাটার্ন থাকে, সেগুলো বিভিন্ন স্কেলে আমরা মেজার করি, তার এই দু একটা স্কেলের নাম বলা আছে। আর এখানে আলটিমেটলি আসলে ক্লাইমেট আমরা কিভাবে ফিল করি সেটা আমি তোমাদেরকে একটা ছবি দেখাতে চাই। এখানে দুটো ছবি দেখো, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ধরো, এটা যে মানে আমি নিজেই আর কি একটা এই কাজটা করেছি, আমাদের যে গ্রিন হাউসটা আছে ওখানে করেছিলাম। এটা হচ্ছে লেটুস, এটা তো লেটুস আমরা সবাই চিনি নিশ্চয়ই। এটা 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্রো করা লেটুস, আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্রো করা লেটুস। এখানে দেখো, যেহেতু আমরা বলছি আলটিমেটলি আমরা যে ডেইলি লাইফ যেটা এক্সপিরিয়েন্স করছি, সেক্ষেত্রে টেম্পারেচার খুব বেশি ইম্পর্টেন্ট, ফুড প্রোডাকশন থেকে শুরু করে আমাদের লিভিং এর জন্য। তো দেখো এই লেটুস গাছের ক্ষেত্রে জাস্ট টেম্পারেচার ভেরিয়েশন, এখানে যেই সয়েল ইউজ করা হয়েছে, যে ধরনের ফার্টিলাইজার ইউজ করা হয়েছে, যেই সিডলিং ইউজ করা হয়েছে, সেম এটার ক্ষেত্রে হয়েছে। নর্মালি যেহেতু আমরা বলছি লেটুস হচ্ছে লিফি প্ল্যান্ট, নর্মালি এর লিফটা ভালো হবে বা হেলদি হবে সেটা আমরা এক্সপেক্ট করি। 22 ডিগ্রি সেলসিয়াসে দেখা গেলো এর পাতাগুলো একদম ইরেক্ট ছিল, শেপ ভালো ছিল, সাইজ ভালো ছিল। কিন্তু এই যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেখা গেল লেটুসটা অনেক লম্বা হয়েছে, মানে লতানো হয়েছে গাছগুলো, আর লিফও আসছে, বাট লিফের শেপ আর এটার শেপ সেম ছিল না, অনেক ভেরিয়েশন। এখন নিউট্রিশনাল কোয়ালিটি ওটা তো দেখা যাবে আলটিমেটলি, আমরা যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও দেখি দুইটার, 22 ডিগ্রি সেলসিয়াসের যেরকম হলো আর তার 30 ডিগ্রির মধ্যে অনেক ভেরিয়েশন। এই জন্য আলটিমেটলি আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে এটা খুব বেশি জরুরি, এই ওয়ার্মিংটা সেক্ষেত্রে আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না, আমাদের সেই হিসেবে কাজ করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত, আজকে আর পড়াতে চাচ্ছি না। এই তোমরা কিছু বুঝলা? জি ম্যাম, সব বুঝছি। আদৌ কি বুঝছো আল্লাহ ম্যাম জানে। সবই বোঝা গেছে। ওকে, ঠিক আছে। আলটিমেটলি আমরা কি দেখলাম, ক্লাইমেট চেঞ্জের সাথে ওয়েদারের কি সম্পর্ক বা কিভাবে আমরা এটা ডিল করি, কোন বিষয়গুলো দেখি সেটা, ক্লাইমেট চেঞ্জ কখন স্পটলাইটে আসলো বা কিভাবে আসলো সেটা, এবং এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে আলটিমেটলি আমরা বলছি সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজের প্যাটার্নটা কেমন বা কি কখন শুরু হলো, এবং এর ফলে টেম্পারেচার চেঞ্জের প্যাটার্নটা কি সেটা। ঠিক আছে, আমার মনে হয় আজকে পর্যন্ত থাকুক তাহলে নেই। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলো, তোমাদের এই কোর্সটা বলছিলাম যে 3জন পড়ানোর কথা, এখন মেবি আমি আর হারুন স্যারই পড়াবো। তো সেক্ষেত্রে তোমাদের রুটিনে 3টা ক্লাস দেয়া না এই কোর্সে? জি ম্যাম, 3টা ক্লাস দেওয়া।
আচ্ছা, স্যারের ক্লাস বুধবারে, আমার ক্লাস বৃহস্পতিবারে, কিন্তু অন্য ক্লাসটা কখন বলতে পারবে কি কেউ? ম্যাম মঙ্গলবারে একটা ক্লাস আছে, কিন্তু ওইটাই রুটিনে হচ্ছে শান্তা ম্যামকে দিয়েছেন, কিন্তু ম্যাম এখনো ক্লাস নেওয়া শুরু করেন নাই। আচ্ছা, ও নিবে না, ও নিবে না, আমি আর স্যারই নিব। মানে এর আগের বছরে সেক্ষেত্রে 1, 2, 3 নাম্বার চ্যাপ্টার আমি পড়াবো আর 4, 5, 6 স্যার পড়াবেন। আচ্ছা, মঙ্গলবারের ক্লাসটা কয়টায় ওই দিন? ম্যাম 10টায়। 10টায়। ও 10টায় আমার থার্ড ইয়ারের সাথে ক্লাস। এখন আচ্ছা, দেখি আমরা একটু কন্টিনিউ করি তারপর যেহেতু 4 ক্রেডিট কোর্স, সপ্তাহে 3টা ক্লাস তো আমরা পাবো, বা 3টা না নিলে আমরা একটু পেছনে পড়ে যাব। তো নর্মালি হচ্ছে যে কোর্সের 3টা ক্লাস, সেটা তো যে দুজনের 2টা ফিক্স থাকে আর একদিন হচ্ছে অল্টার করা থাকে। আমার মনে হয় দেখি স্যারের সাথে কথা বলে একটু রুটিনটা ফিক্স করলে, তাহলে যদি এরকম হয় 2টা ক্লাস আমি নিব, উম, ওইটা টাইমটা ফিক্স করতে হবে, কারণ মঙ্গলবার দিন 10টায় নিতে পারবো না, ওই দিন আমার থার্ড ইয়ারের সাথে ক্লাস আছে। তোমরা কি এর বাইরে অন্য কোনো সময় তোমাদের কোনো ইয়ে আছে, মানে ফ্রি টাইম আছে? তোমরা কি সোমবার বা বুধবারে কোনো ক্লাস করতে পারবে?